প্রিয় দর্শক, মেট্রো সেম টু দ্য পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনে আমি সানজিদা তন্নি আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করব গণহত্যার মামলা ও আদালতে হুঙ্কার। আপনারা নিশ্চয়ই জানেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট গণহত্যার বিচার শুরু হয়েছে। এজন্য 17 নভেম্বর 9 জন সাবেক আওয়ামী লীগের মন্ত্রী সহ 13 জনকে আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আরও 8 জনকে, 7 জন পুলিশ অফিসার এবং 1 জন সেনাবাহিনীর কর্মকর্তা তাদেরকে আদালতে হাজির করা হয়েছে। এর পাশাপাশি আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী তিনি আদালতে বলেছেন, এই দিন নয়, আরও দিন আছে, সামনে আমাদের ভালো দিন আসবে। এই সব কিছু নিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমাদের সাথে আছেন ববি হাজ্জাজ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এনডিএম। স্বাগত আপনাদের দুজনকে। আলোচনাটি শুরু করতে চাই আপনাকে দিয়ে। এই যে জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা দেখলাম বিচার প্রক্রিয়ার জন্য আসামিদেরকে আদালতে সামনে হাজির করা হচ্ছে। আপনি কি মনে করেন যে কোনো রাজনৈতিক প্রভাব এই বিচারকে ব্যাহত করতে পারে? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছেন, সহ আলোচক ববি হাজ্জাজ সহ সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা জিনিস বলি যে এই বিচার প্রক্রিয়াকে কোনো কিছু প্রভাবিত করবে কিংবা আপনার মনে করেন যে কারো হুমকি বা ধামকি কোনো কিছু বিচার বিভাগের উপরে আপনার কোনো হস্তক্ষেপ বা আপনার প্রভাব বিস্তার করবে, আমি এমনটা মনে করি না। তার কারণটা হচ্ছে যে আমাদের তো ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, এটা এক ধরনের আপনি বলতে পারেন যে কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, যেটাই হোক, নির্দলীয় সরকার হোক, যেটাই বলি না কেন, আমরা যে ফর্মে বলি না কেন, কনস্টিটিউশনাল আনকনস্টিটিউশনাল যেটাই আমরা বলি, আমি এইটুকু মনে করি যে আমাদের সংবিধানের আর্টিকেল 7 অনুযায়ী এটা আপনার মনে করেন যে সর্বজন সমাদৃত, গৃহীত এবং মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সরকার ঘটাবে। এবং এই সময় যেহেতু এটা একটা নির্দলীয় সরকার, এখানে কারো প্রতি আপনার অনুকম্পা কিংবা কারো প্রতি আপনার বিরাগ কোনো কিছুই আপনার মনে করেন যে কাজ করবে না। আমরা বিগত 16 বছর দেখেছি যে আইন আদালতকে, বিচার প্রক্রিয়াকে কিভাবে প্রভাবিত করা হয়েছে, কিভাবে আপনার রাজনৈতিক দলের নেতা নেত্রীদের চরিত্র হননের জন্য আদালতকে ব্যবহার করা হয়েছে, সংবিধানকে কিভাবে আপনার কাটাছেঁড়া করার জন্য একদিকে আদালতকে ব্যবহার করা হয়েছে, আবার আরেক দিকে দেখা গেছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে আপনার মহান জাতীয় সংসদে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। আমরা তো এই জিনিসগুলো দেখেছি। তবে আমি একটা জিনিস মনে করি যে আপনি যে কথাটা বললেন যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড বা গণহত্যার কথা আপনি বললেন, গত 16 বছরের কথা কেন বাদ যাবে? আমি তো মনে করি যে সমস্তটাই কিন্তু আপনার ইট হ্যাজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন অ্যাজ এ হোল, তাই না? আপনার আন্দোলন তো শুরু হয়েছিল মনে করেন যে 2008 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ আছে। 2014 সালে আমরা দেখেছি 153 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, সেখানেও মনে করেন যে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে। গণহত্যার কথা বাদ দেন আপনি, এটা হচ্ছে সেডিশনের কেস বলেন আপনি, রাষ্ট্রদ্রোহিতার সামিল, যা আপনার তো আমাদের সংবিধানে তো বলাই আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্যরা নির্বাচিত হবেন। তো সেখানে দেখা গেছে বিনা ভোটে যদি আপনার 153 জন, মানে একক সংখ্যাগরিষ্ঠতার জেরেই তো আপনার সরকার গঠন করবেন, তাহলে সেটাই যদি আপনার সংবিধানের লঙ্ঘন হয়ে থাকে, না আমি না সংবিধান অনুসরণ হয়নি, এখন যেটা হচ্ছে সেটা সংবিধান অনুসরণ করেই হচ্ছে। আমি এই জিনিসটাই বলছি। এখন আপনি একজন মন্ত্রীর রেফারেন্স দিলেন যে এই দিন না, হ্যাঁ হতে পারে। আমরা তো বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে মনে করেন যে একটা বিচার হবে, বিচারে কেউ দোষী সাব্যস্ত হবে, কেউ বা অ্যাকুইটাল হবে। আপনার বিচারের পরে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি মনে করেন যে টোটালি ফ্রি হয়ে গেলেন বা পাপ মুক্ত হয়ে গেলেন বা পাপ মোচন হয়ে গেল, তারপরে আপনার দিন আসবে। কিন্তু কথাটা হচ্ছে যে বাংলাদেশে বিচার ব্যবস্থাতে আপনার বিচার হতে হবে, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা। কারণ বাংলাদেশের জনগণ তাই চায় এবং আমরা সকলে, প্রত্যেক নাগরিকই চায় যে আইনের শাসনটা প্রতিষ্ঠিত হোক। এই যে নির্দলীয় এখন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকারটা আছে, এই সরকারের তো কাজ হলো আপনার একটা নির্বাচন দেওয়া। তার জন্য মনে করেন যে যতটুকু রিফর্মের প্রয়োজন আছে আমরাও সেটা, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা সাপোর্ট করে এবং সবসময় বলেছেন, এন্ডোর্স করছি আমরা, এই সরকার যেন ব্যর্থ না হয়। আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন তিনি মনে করেন যে আপনার বিভিন্ন সময়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মানুষ বিনা বিচারে খুন হয়েছেন, গুম হয়েছেন।
এই প্রত্যেকটা ঘটনার আমি মনে করি যে বিচার হওয়া উচিত। তবে অসংখ্য ধন্যবাদ। দুর্ভাগ্যজনক একটা জিনিস আমি বলে রাখি, যে পরিমাণ এই যে গত 16 বছরের অ্যাট্রসিটির সঙ্গে অপশাসনের সঙ্গে যারা জড়িত ছিল তার তো 100 ভাগের 1 ভাগকেও এখনো বিচারের আওতায় আনা হয়নি। আমি সেজন্য এই সরকারের কাছে অনুরোধ করব এবং অনতিবিলম্বে আপনার অন্য যারা আছেন, পারপেট্রেটর যারা ছিলেন, তাদেরকেও গ্রেফতার করে বিচারের সম্মুখীন করা হোক। আমি এরপরে আপনার কাছে জানতে চাইবো যে কাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে এবং কাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। আমি ববিহার আপনার কাছেও একই প্রশ্ন জানতে চাই। এর পাশাপাশি জানতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার কার্য হচ্ছে, এখানে আন্তর্জাতিক মানের বিচার হওয়া কতটা জরুরি? জি, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ চ্যানেলের পর্দায় যারা দেখবেন শ্রোতা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথমত, বিচারের প্রত্যেকটি কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমে গুরুত্বপূর্ণ হলো সঠিক যারা রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে গত 16 বছর ধরে কাজ করেছেন তাদেরকে বিচারের আয়তায় আনা, এটা প্রথম। আমরা অনেক আগে থেকে আওয়াজটা তুলছি, আমরা ইন্টারিম সরকারের পক্ষ বলছি যে স্পিডি ট্রাইব্যুনাল তৈরি করা, যেটার মাধ্যমে স্পেসিফিক্যালি যদি আমরা ধরি জুলাই আগস্ট, তাহলে জুলাই আগস্ট ধরলাম, কিন্তু আমার বিজ্ঞ সহলোক যে কথাটা বলেছেন যে শুধু জুলাই আগস্টের অত্যাচার হয়নি, কিন্তু এই আওয়ামী সরকার, ফ্যাসিস্ট সরকার, তারা গত 16 বছর, 15.5 বছর ধরে কিন্তু গণতন্ত্রের হত্যাকাণ্ড ঘটিয়ে গেছে এবং জনগণের সব ধরনের অধিকার হরণ করেছে। সো এই যে এই 16 বছরের বিচার বা এই 15.5 বছরের বিচার হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে বিচার প্রক্রিয়াটা শুরু করা গুরুত্বপূর্ণ। বিচার প্রক্রিয়াটা শুরু করতে গেলে তখন আসবে হলো যে বিচারের আওতায় কারা আসবে। আপনি যদি শুধু জুলাই আগস্টেই দেখেন তাহলেও দেখবেন মানে অসংখ্য ভিডিও, ছবি ইন্টারনেটেই পাওয়া যাচ্ছে, মানে আমরা জুলাই আগস্টেও দেখেছি, যেখানে শত শত আওয়ামী দোসররা, মানে ওই উপজেলা চেয়ারম্যান পর্যায় থেকে শুরু করে এমপি বলেন, মন্ত্রী বলেন, বা সরকারি কোনো নির্বাচিত জায়গায় নেই কিন্তু আওয়ামী লীগের বড় অফিস আছে, এই ধরনের অফিস হোল্ডার শত শত জাস্ট ভিডিও এভিডেন্সই আছে, যারা ডিরেক্ট অর্ডার দিচ্ছে বা কর্মকাণ্ডের সাথে জড়িত বা নিজেরা বন্দুক হাতে আছে। সো তাদেরকে এখনো বিচারের আওতায় কিন্তু আনা হয়নি। বড় দাগে এই জুলাই আগস্ট আগে করেন, তারপর পিছনেরটা যান, কোনোটাই করা হচ্ছে না এবং এমন কোনো আওয়াজও দেওয়া হচ্ছে না। এই যে আওয়ামী লীগেরও আপনার এই যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও কিন্তু আমি এবং আমার দল এনডিএম যে আওয়ামী লীগ এবং 14 দলের বিরুদ্ধে কমপ্লেন ফাইল করার প্রেক্ষিতে এখন তারা বিচারাধীন আসবে এবং আরও অনেক মামলা পড়েছে। বাট দল হিসেবে, মানে শেখ হাসিনা না বা এই যে কামরুল ইসলাম বা এই নাম না, দল হিসেবে আওয়ামী লীগ এবং একই সাথে আওয়ামী লীগের সাথে 14 দলের বিরুদ্ধে প্রথম অফিসিয়াল কমপ্লেন মামলা এনডিএম এবং আমরা দায়ের করি, কারণ আমরা এটা দেখতে চাই। এবং এটা মানে সরকার পক্ষ থেকেও, আমার বিজ্ঞ সমালোচক, উনি আইনজীবী, উনি আরও অনেক ভালো বলতে পারবেন, কিন্তু সরকারের পক্ষ থেকেও এই মামলাগুলো তৈরি করা এবং এই কেসগুলো ফাইল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। এবং একই সাথে জনগণের সামনে নিয়ে আসা যে কারা এই দোষররা ছিল, মানে কাদেরকে আমরা বিচারের আওতায় দেখব। কারণ এখানে হতেই পারে জাস্ট বিকজ সে আওয়ামী লীগের সাথে ছিল বলেই সে খারাপ, নট নেসেসারি ট্রু। আওয়ামী লীগের ছিল না, ছিল পুলিশে, কিন্তু কাজ করেছে ভাই হাসিনার দোষর হিসাবে, ছিল হয়তো অন্য কোনো মন্ত্রণালয়, কাজ করেছে হাসিনার দোষর হিসাবে, এগুলো তো আছে। তো এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখনও আমরা দেখছি যে সরকারি পর্যায়ে অনেক জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ জায়গায়, মন্ত্রণালয় বলেন বা প্রশাসন বলেন, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় এখনও তারা কর্মরত আছেন যারা পরিষ্কার হাসিনার দোষর হিসেবে পরিচিত। আজ থেকে 3 মাস আগে তারা জোরে গলাবাজি করে বেড়াতে, হয়তো জুলাই আগস্টেও তারা জোর গলায় বলেছে যে এদেরকে দমন করতে হবে, মানে আমাদের নাম নিয়ে বলেছে, মানে আমাদের যারা আমরা আওয়ামী বিরোধী বা ফ্যাসিস্ট বিরোধী ছিলাম তাদের নাম নিয়ে বলেছে যে এদেরকে দমন করতে হবে। তারা এখনও সুন্দরভাবে অফিসে বসে আছে। সো বড় দাগে এই কাজগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো শুরু হোক, এই কাজগুলো করুক, তারপর আমরা আলোচনায় আসব যে আন্তর্জাতিক মানসম্পন্ন কতখানি হতে হবে। মানে আপনি আগে একটা কাজ শুরু করতে হবে তো বিফোর আপনি মান নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ, আমি মানি আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া প্রয়োজন, কিন্তু আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া নিয়ে যখন এই আলোচনা উঠবে তখনই আপনি যদি যে কোনো ধরনের ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে যান, মানে নুরেমবার্গ থেকে শুরু করে যেই দেশে যখন হচ্ছে, ক্যাম্বোডিয়া বলেন, ভিয়েতনাম বলেন, কোরিয়া বলেন, যত জায়গায় হয়েছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালগুলো যখন বসে তখন বসেই যে একটা সাইড জয়ী হয়েছে, অন্য সাইড এই জয়ী সাইডের উপরে কি অত্যাচার বা অনাচার করেছে এই যুদ্ধ চলাকালীন সময় বা তার আগে, সেটার উপরে স্পেসিফিক করে হয়তো কিছু দূর হয়তো একতরফা বিচারও হয়েছে বেশিরভাগ জায়গায়। তো
এটার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি মিট করবে বা কি না মিট করবে এটার আলোচনা কিন্তু আসলে আমি মনে করি আরো প্রাইমারি পরে না, আসা মানে এখন প্রাইমারি না। এবং দরকার। এই আলোচনাগুলো যারা এদের আইনজীবী বা যারা এদের সাথে সম্পৃক্ত, এই যে মানে হাসিনার লোকজনদের সাথে সম্পৃক্ত, তারা হয়তো এই আলোচনাগুলো আরো বেশি আনছে। এগেন আমি একবারও বলছি না যে আমাদের ইন্টারন্যাশনাল কোনো মানসম্পন্ন হতে হবে না, তা না, বাট আমি বলছি যে এইটা এখনকার আলোচনা না, এইটা আগে তাদেরকে আইনের প্রক্রিয়ার ভিতরে আনো। কারণ এখন আমরা জানি, মানে আজ থেকে 3 মাস আগে আমরা শুনেছি যে 600-র অধিক সেনাবাহিনীর হেফাজতে ছিল। সেই 600-র অধিক এখনো তো, মানে তাহলে ইদার তারা এখনো হেফাজতে আছে বা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এখনো তো তারা আইনের আওতায় আসেনি। সেনাবাহিনীর হেফাজত তো আইনের আওতায় না, আইনের আওতায় আসতে হলে তো তাদেরকে পুলিশ বাহিনীর হাতে তুলে দিতে হবে। প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনা দেশের বাইরে আছেন, আমরা জানি ভারতে আছেন, এবং তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। এই বিচার প্রক্রিয়া যদি কোনোভাবে আন্তর্জাতিক মানে না হয়, কোনোভাবে ব্যাহত হয়, আমরা কিন্তু কখনোই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবো না। মানে এটা যেমন এক সাইডের আর্গুমেন্ট, এটা একটা কাউন্টার আর্গুমেন্ট আছে। শেখ হাসিনা আছে কোথায়? ভারতে। যতক্ষণ পর্যন্ত সে ভারতে আছে, ভারতের সরকারের ইখতিয়ার আছে সে দিবে কি দিবে না। ভারত এগেন, ভারতের কোর্ট আমাদের মতো, মানে শেখ হাসিনার সরকার আমাদের জুডিশিয়ারিকে যেইভাবে ভঙ্গুর করে দিয়ে গেছিল, ভারতের কোর্ট সিস্টেম এত ভঙ্গুর না। হ্যাভিং সেড দ্যাট, ভারতেও আমরা দেখেছি অনেক দূর, স্পেশালি গত 10 বছর বিজেপি সরকার আমলে, যে ভারতের অনেক কিছুই পলিটিসাইজড হয়ে গেছে। এবং পলিটিসাইজড হওয়ার কারণে, যদি পলিটিসাইজ নাও হতো, ফরেন পলিসির জায়গায় সরকার অগ্রাধিকার পায় লোকাল জাস্টিসের থেকে। এটা আমেরিকাও তাই হয়, যার জন্য আমেরিকা একটা পয়েন্টে যে গুয়ান্টানামো বে একটা হোল্ডিং সেল তৈরি করলো। তো ওই ভারতেও সেটা হবে। ভারতের এই রিজিওনাল হেজামনি বজায় রাখতে হলে ভারতের জন্য যারা কাজ করেছে তাদের হয়তো এক লেভেলের প্রোটেকশন ভারত দিতে চাইবে। তো সেটার সাথে আমাদের আইনের বিচার কতখানি হলো এক্স্যাক্টলি সম্পৃক্ত, নট নেসেসারিলি সো। আর ভারতের সাথে ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্ক কীভাবে ইস্টাবলিশড হবে, সেই জায়গায় যদি আমরা ওই জায়গায় একটা সঠিক জায়গায় যে ভারতের সাথে সুসম্পর্ক একটা তৈরি করতে পেরে, যেখানে আর কি একটা সমতার সম্পর্ক, সমতার সুসম্পর্ক, মানে দাসত্বের সুসম্পর্ক না, একটা সমতার সুসম্পর্ক তৈরি করতে যদি আমরা সামনে পারি, তখন আমরা চিন্তা করব যে আমাদের এই মানে এই ক্রাইমস ট্রাইব্যুনালগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সবকিছু মেনটেন করছে। অনেক ধন্যবাদ ব্যারিস্টার অসীম। আপনার কাছে জানতে চাই, আপনি একজন আইনের মানুষ, আগে আমরা দেখতাম পুলিশ অনেক মিথ্যে মামলা দিত। এই মুহূর্তে বর্তমান বাংলাদেশে আমরা দেখতে পাই যে কারো সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক, তারা মিথ্যে মামলা দিচ্ছে। 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি ওবায়দুল কাদের, এবং 87 নম্বর আসামি হয়তো বা যার সঙ্গে যার সম্পর্ক, হয়তো জমি জমা নিয়ে সম্পর্ক, বাড়ি নিয়ে সমস্যা, তারা মামলা দিচ্ছে। আমরা তো জানি যে মিথ্যে মামলা করলে বাদীরও সমান শাস্তি হয়। এই মামলাগুলো কিভাবে দিচ্ছে? আগে আমরা জানতাম যে মামলা দিতে গেলে পুলিশ এক ধরনের জিজ্ঞেস করে কেন মামলা দিবেন, কোনো এভিডেন্স আছে কিনা। এখন কি পুলিশ এগুলো জিজ্ঞেস করছে না, নাকি পুলিশ রমরমা ব্যবসা করছে? কি হচ্ছে মিথ্যে মামলার ব্যাপারে জানতে চাই, নাকি উকিলরা কি করছে, আইনজীবীদের ব্যাপারে জানতে চাই। আপনি যে প্রসঙ্গটি অবতারণা করেছেন সেটা একদম মিথ্যে নয়। আপনি এটা প্রথম দিকে আমরা দেখেছি যে কয়েকটি মামলা হয়েছে যেখানে মনে করেন যে পুলিশ নির্দ্বিধায় আপনার মামলা গ্রহণ করেছেন, যেখানে শেখ হাসিনা 1 নম্বর আসামি হয়েছেন, আনিসুল হক সাহেব কিংবা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, এনারা যারা আপনার আসামি ছিলেন, তাদের পরে আপনার দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা মামলা করেছেন। প্রাইভেট ইন্ডিভিজুয়ালরা মামলা করার কারণে আপনি যে কথা বলেছেন, এটা বাংলাদেশের একটা কৃষ্টি সংস্কৃতির পার্ট হয়ে গেছে, যে আপনার কাঁটা দিয়ে কাঁটা তোলা, মানে শত্রুতার বশত দেখা গেছে যে মামলার আসামি করা হয়। কিন্তু আমি নিজে একটা জিনিস বলি, আমি যে এলাকায় বাস করি সেখানকার মনে করেন যে ওসি সাহেব যারা আছেন, মানে যদিও আমার কোনো এখতিয়ার নাই, কিন্তু একজন রেজিডেন্ট হিসেবে বা একজন আইনজীবী হিসেবে আমি ওনাদের কাছে অনুরোধ করেছিলাম যে কোনো সাধারণ মানুষ বা আপনার নির্দোষ কোনো মানুষ যেন আপনার হয়রানির শিকার না হন। এবং ওনারা তাদেরকে কিন্তু গ্রেফতারও করছেন না কিংবা তাদেরকে ডিস্টার্বও করছেন না, কারণ তারাও জানেন এখন এই মামলাগুলো কারা করেছে, প্রাইভেট ইন্ডিভিজুয়াল। এখন আমার সহ আলোচক বাবি হাজ্জাজ উনি যেটা কথাটা বললেন, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু প্রসিকিউশন নিজেই কিন্তু মামলাটা দায়ের করতে পারে। প্রসিকিউশন যদি এই দায়িত্বটা না নেন তখন কিন্তু অন্যরা এই সুযোগটা নেবেন। আমি এই কথাটা এই জন্য বলছি, আমি ওনার কথার উপরে এমফোসিস দিয়ে বলছি যেটা রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র সকল নাগরিকের যেমন অধিকার, সুযোগ সমস্ত কিছু নিশ্চিত করবেন, অন্যের নিরাপত্তা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু রাষ্ট্রই আপনার নাগরিকের এই অধিকারটা রক্ষা করবেন। কিন্তু যখন রাষ্ট্র ইফ ডাজন্ট কাম ফরওয়ার্ড, তখন দেখা গেছে যে অন্য কোয়ার্টার থেকে এই সুযোগটা নেবেন। তো আমি মনে করি যে এই সুযোগটা দেওয়া উচিত না। আপনি যেটা বলেছেন, আমি নিঃসন্দেহে এই বিষয়টা নিন্দনীয়।
অনেক জায়গায় দেখা গেছে না আপনার ব্যবসায়ীদেরকে আপনার মামলায় আসামি করা হয়, তারপরে মনে করেন যে একটা ভালো মনে করেন যে রাজনৈতিক মামলা না, ব্যক্তিগত মামলা। না, আমি সেটা বলছি ব্যক্তিগত রেষারেষির জেদ ধরে কিংবা অর্থনৈতিক লাভের আশায় মামলাতে আসামি করা হচ্ছে। এটা আমি মনে করি যে আইন প্রয়োগকারী সংস্থা তারা তদন্ত করবেন এবং সরকার থেকেও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, এটা আমি মনে করি যে প্রশংসনীয়, যে ব্যবসায়ীদেরকে যেন হয়রানি না করা হয়। এবং অনেক ব্যবসায়ীরা কিন্তু আপনার সরাসরি সরকারকে আপনার সহযোগিতা করেছেন যে এই প্রধানমন্ত্রী আমাদেরকে আজকে এই জায়গায় এনেছে, এই প্রধানমন্ত্রীকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, কিন্তু আজকে আমরা দেখছি যে তারাই কিন্তু বেশ ভালোই আছেন। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক। যারা সরকারের পদলেহন করে গেছেন, যারা গণহত্যাকে সমর্থন করে গেছেন, সে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা কাদের প্রশ্রয় পাচ্ছেন, আশকারা পাচ্ছেন, কারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, সেটাও কিন্তু বের করা উচিত এবং নাগরিকদের সোচ্চার হওয়া উচিত। এই অভ্যুত্থানের সঙ্গে সমস্ত ছাত্র জনতা, বিশেষ করে সমন্বয়ক যারা আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব একটু খুঁজে বের করেন যে কারা তাদেরকে প্রোটেকশনটা দিচ্ছে। এই সমস্ত আপনার ব্যবসায়ী নামের যারা মনে করেন যে এই রাষ্ট্রকে লুটপাট করেছে, ব্যাংক লুটপাট করেছে, বিদেশে শত শত বাড়িঘর করেছে, লক্ষ কোটি টাকা পাচার করেছে, তারা বাদে তো সরকার এককভাবে কোনো কিছু করতে পারেন না। ববি হাজ্জাজ আরেকটা কথা বলেছেন যে প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, আপনার পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদের মধ্যে তো লোকজন রয়ে গেছেন। আমি দেখেছি নির্বাচন কমিশনের যিনি সচিব ছিলেন, পরবর্তীকালে তিনি স্বরাষ্ট্র সচিব, তিনি নতুন উপদেষ্টারা যখন আপনার শপথ গ্রহণ করলেন, উনি দেখলাম যে তাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন। কেন তাদেরকে তখন বাদ দিতে পারলেন না? নির্বাচন কমিশন কতদিন পরে পদত্যাগ করেছেন? দুর্নীতি দমন কমিশন কতদিন পরে আপনার পদত্যাগ করেছেন? কেন এটা হবে? আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা আমরা তাৎক্ষণিকভাবে দেখতে চাই। যখন ফ্যাসিস্ট গভর্নমেন্ট চলে গেলেন, শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন, তখন তো আপনার একদিন, দুদিন বা 3 দিন সময় লেগেছে গভর্নমেন্টটা ফর্ম হতে। তো গভর্নমেন্ট ফর্ম হতে যদি মাত্র 2-3 দিন সময় লাগে, তাহলে আপনি মনে করেন যে রিকনস্টিটিউট করতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো কেন এত সময় লাগলো? এই বিষয়টা আমাদের সকলেরই নজরে আসা উচিত। আর ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল, আপনার আইসিটির কথা যেটা বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, এটা ইটসেলফ ইজ এন ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল। এটা পৃথিবীর সমস্ত দেশে যেভাবে মনে করেন আপনার মান সম্পন্ন, মান রেখে যেভাবে করা হয়, আমি বরং বলবো যে ঠিক আছে, সরকার আপনার আন্তর্জাতিক প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জানান যে ট্রাইব্যুনালের কাজগুলো সেভাবে হচ্ছে কিনা, হ্যাঁ মনিটর করুক। আমার কথা হচ্ছে সব কিছু ট্রান্সপারেন্ট হোক টু দি ওয়ার্ল্ড অ্যাট লার্জ, হোল কমিউনিটির কাছে আপনার সেটা থাকুক। আমরা তো চাই, কিন্তু মূল কথাটা হচ্ছে যে বিচারটা আমরা চাই। বিএনপির অনেক বিষয় জানবার আছে, আপনার কাছে একটি বিষয় জানতে চাই। সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, তিনি বলেছেন বিচারের আগে আওয়ামী লীগ কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আপনি বলছিলেন যে আওয়ামী লীগের তো সবাই অপরাধী নয়, একটি দলের তো সবাই অপরাধী হতে পারে না। সেখানে আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ দলটিকেই কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে? প্রথমত আপনার একটা জিনিস আপনাকে পরিষ্কার করি, 2009 সালের পরে কোনো নির্বাচন হয়নি। আজকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে, জমিনে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রবিজ্ঞানী বা কোনো পর্যায়ের কোনো বিজ্ঞানী বা কোনো রিসার্চার আপনাকে বলতে পারবে না বাংলাদেশের জমিনে কোন পার্টির কত ভোট আছে, কত সাপোর্ট আছে, পারবে না। কারণ 15 বছরে এটার কোনো পরীক্ষা হয়নি। 15 ইয়ার্স পরীক্ষা হয়নি কেন? কারণ আওয়ামী লীগ এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করেছিল যেখানে কোনো ধরনের গণতান্ত্রিক অধিকার থাকবে না, যেখানে কে কার সাপোর্টার এইটা পর্যন্ত জানা যাবে না। সো আওয়ামী লীগের সাপোর্টার 2009 সালের আগে 30% অধিক হয়তো ছিল, মোর দেন 30% ছিল। এই 30% আপনি যে যদি জিজ্ঞেস করেন, আমি উইথ কনফিডেন্স আপনাকে বলবো, আমি যে 30% বাংলাদেশিকে জিজ্ঞেস করিনি, বাট আমি তবুও বিশ্বাসের সাথে আপনাকে বলতে পারি যে তারা কেউ আওয়ামী লীগের গত 15 বছরের কোনো কর্মকাণ্ডের সাথে একমত হবেন না। তো তাহলে এখন আওয়ামী লীগকে ব্যান করা নিয়ে আমরা কথা বলেছি তবুও, এবং আমরা যেটা বলেছি সেটা হলো আইনের আয়তায়, নট যে জোর করে নিষিদ্ধ করো না, আইনের আয়তায় যেটা নিষিদ্ধ করা যায়, যদি করা যায় তাহলে নিষিদ্ধ করতে। আওয়ামী লীগারদের ব্যান করতে বলিনি, কিন্তু আমরা বলেছি আওয়ামী লীগাররা কি করবে? আওয়ামী লীগের আমি ধরলাম কিছু সমর্থক আছে, অনেক সমর্থক আছে নিশ্চয়ই বাংলাদেশে, তাদেরকে কি আপনি সমুদ্রে নিয়ে ফেলে দিবেন? এই যে এই আলোচনাটাই কিন্তু একটা লজিক্যাল ফ্যালাসি।
এই আলোচনাটাই লজিক্যাল ফ্যালাসি। কারণ আজকে মনে করেন মোহামেডান একটা ফুটবল টিম আছে, আগামীকাল যে মোহামেডান টিমটা দুই ভাগে ভেঙে যেতে পারে, হ্যাঁ, মোহামেডান এ মোহামেডান বি, বা এই টিমটাই শেষ হয়ে যেতে পারে। তো এই টিমের সাপোর্টার যারা, তারা কি ফুটবল খেলা দেখা বন্ধ করে দেবে? না, তারা নতুন ফুটবল টিম পছন্দ করবে। যে কোনো জায়গায় আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেন, প্রিমিয়ার লিগে প্রত্যেক সিজনে 2টা টিম না 3টা টিম করে বোধহয় বাদ হয়, আমি এত খেলা দেখি না, আমি পরিষ্কার বলতে পারছি না। তো সেরকম আওয়ামী লীগ বাদ হয়ে গেছে, তার সাথে আওয়ামী লীগ সাপোর্টারদের উপরে তো কোনো দোষ বা কিছু আসেনি। আওয়ামী লীগ কেন বাদ হওয়া উচিত? কারণ আওয়ামী লীগ যে বিশ্বাসটা স্থাপন করতে চেষ্টা করেছে। একটু থামাচ্ছি। প্রিয় দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা সংযুক্ত আছি, লাইভ স্ট্রিম হচ্ছে, চ্যানেল আইয়ের সাথেই থাকুন। জি বলুন। আওয়ামী লীগ যে বিশ্বাসটা স্থাপন করতে চেষ্টা করেছে একটা দলগতভাবে, এই বিশ্বাসটা গণতন্ত্র বিরোধী, শুধুমাত্র গণতন্ত্র বিরোধী না, এটা বাংলাদেশ বিরোধী, মানে বাংলাদেশের সার্বভৌমত্ব, সভরেন্টি বিরোধী। তো এই সভরেন্টি বিরোধী বিশ্বাস আমরা বাংলাদেশে বাস্তবায়ন হতে দিতে পারি না। কিন্তু আমরা বলেছি তারপরও বাংলাদেশের আইনে যেটা আছে সেইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগের সাপোর্টার না, কিন্তু কোনো সাপোর্টারের বিরুদ্ধে কোনো আলোচনা নাই, আওয়ামী লীগের কোনো নেতার বিরুদ্ধেও কোনো আলোচনা নাই। আলোচনা হলো আওয়ামী লীগের হয়ে জনগণের বিরুদ্ধে ক্রাইমস যারা কমিট করেছে তাদের নিয়ে। সো আওয়ামী লীগ দল হিসাবে এটা ভিন্ন, কারণ এটা একটা বিশ্বাসের কথা, এই বিশ্বাসটা দেশ বিরোধী ছিল। সো এই বিশ্বাসটাকে আমরা সামনে কোনো নির্বাচনে আসতে দেখতে চাই না। আর দ্বিতীয় পয়েন্টটা হলো যে এই বিশ্বাস নিয়ে যারা অ্যাকচুয়ালি জনগণের বিরুদ্ধে কাজ করেছে, বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এই দুটো সিম্পল দাবি। সো এই জায়গাতে আমি বলতে পারি যে আমাদের তরুণ ছাত্র নেতা সার্জিস যে কথাটা বলেছে, যদি এই ফিলসফি থেকে বা এই জায়গা থেকে বলে থাকে, এইরকম ইন্টেনশনস থেকে বলে থাকে, তাহলে আমিও তার সাথে একমত এবং আমার দলও তার সাথে একমত। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই কয়েকটি বিষয়। তারেক রহমান তিনি বলেছেন দেশের কোথাও একটি ষড়যন্ত্র চলছে, এবং আজকে তার জন্মদিনের একটি মিলাদ মাহফিল হয়েছে, সেখানে তাকে দেশ নায়ক বলা যাবে না। এটি একটি চমৎকার ব্যাপার, আওয়ামী লীগের চমৎকার একটি প্র্যাকটিস। এর বাইরে হচ্ছে আপনারা কি মনে করছেন 100 দিনে আপনাদের বাংলাদেশের রাজনীতি কতটা ঘোলাটে হলো পরিস্থিতি? প্রথম কথাটা হচ্ছে যে জনাব তারেক রহমানের 60তম জন্মদিন, আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি ওনাকে। আপনি মনে করিয়ে দেখাতে একটু সুযোগটা বাড়লো। তো উনি যে কথা হচ্ছে গুণগত পরিবর্তন চাই আমরা রাজনীতিতে, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের যে আপনার 31 দফা রূপকল্প যেটা প্রণয়ন করেছেন, সেটা প্রায় আজ থেকে 1.5 বছর আগে, মানে ওটার মধ্যে কিন্তু সমস্ত সংস্কারগুলো আছে, যেটা এখন যে নির্দলীয় ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলোর কথা বলছেন, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে সেই সমস্ত সংস্কারগুলোর উপরে জোর দিয়েছেন এবং এই পরিবর্তনগুলো আপনারা আনবেন। তার মানে পরিবর্তনের একটা রাজনীতির আভাস দিয়েছেন এবং প্রতিশ্রুতিবদ্ধ জাতির সম্মুখে। দ্বিতীয় কথাটা হচ্ছে 100 দিন চলে গেল এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছেন যে একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছেন। আমি একটা কথা বলি, অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটেছে। এটা মানে কি শুধু আপনার ওই যে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসলে ছিল না, তা না। সাধারণ ছাত্রছাত্রীদের যে মৌলিক দাবিটা ছিল সেটা হচ্ছে যে আপনারা, আমি বিসিএস পরীক্ষা দেব, আচ্ছা ঠিক আছে, আমার দাবিটা পূরণ হতে হবে, এখানে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না। পয়েন্ট কিন্তু একটাই ছিল, কিন্তু তার মধ্য দিয়ে আমি একটা লেখা লিখেছিলাম এই 12ই জুলাইতে সম্ভবত সমকালে। তো আমি সেখানের মধ্যে আপনার বলেছিলাম যে এই যে 1 দফার আন্দোলন করছে, এতে কি আপনার যদি দাবি মেনেও নেয় তাহলে কি বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ হবে? এক, আনএমপ্লয়মেন্ট যেটুকু আছে, এমপ্লয়মেন্ট অপরচুনিটি যদি ক্রিয়েট না করে, একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বিশেষ পরীক্ষা হবে, আপনার নেপোটিজমের কথা বলি, আমরা দলীয় আনুগত্যের কথা বলি। আপনার মনে করেন যে ডিএনএ টেস্ট করা হয়, কে আপনার বিএনপি করেছে, কে আপনার শিবির করেছে, কে আপনার অন্য পার্টি করেছে, আওয়ামী লীগ বাদে তাদের কেউ আপনার মনে করেন যে ভাইভাত প্রিলিমিনারিতেও আপনার মনে করেন যে ইনক্লুড হতে পারে না। তো তাহলে সেখানে তারা কিভাবে নিশ্চয়তা পাচ্ছে যে আপনার কোটা প্রথা যদি উঠে যায় তাহলে সে চাকরির নিশ্চয়তাটা পাবে? আমি বলেছিলাম যে আমার একটা আবেদন ছিল যে অ্যাজ এ হোল সমস্ত কিছু, এই অপশাসনের বিরুদ্ধে, এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে যদি আন্দোলন না হয় তাহলে কারো কোনো চাওয়া বা পাওয়া কোনোদিন মানে পূর্ণতা পাবে না। অবস্থাটা ছিল সেরকম। তা আমরা সেই ক্ষেত্রে বলছি যে আপনি এই 100 দিনের মধ্যে তো আমাদের একটা চাওয়া পাওয়া ছিল, যেটুকু করার কথা ছিল আমরা কিন্তু তা পাইনি। যেমন সংস্কার অনেকগুলো কমিটি করেছেন, কিন্তু আমরা সংস্কার কমিটি করে তার কার্যক্রমও শুরু হয়েছে 1 মাস পরে।
আমি জানি না এ পর্যন্ত কয়টা কমিটি মিটিং হয়েছে। যেমন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইন বিচার বিষয়ক একটা কমিটি হয়েছে, আমরা এই পর্যন্ত কয়েকটা বৈঠক করেছি, মানে গত 20 দিন 25 দিনে। আমাদের সংবিধান আপনার সংস্কার একটা কমিটি হয়েছে, সেই কমিটি এ পর্যন্ত 5টা-6টা বৈঠক করেছি আমরা, এবং আমরা একটা জিনিস চূড়ান্ত করেছি, যেটা আমরা জাতির সম্মুখে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারপারসন এবং স্থায়ী কমিটির বৈঠকে আপনার সর্বশেষ মানে একটা সিদ্ধান্ত হবে, যেটা জাতির সম্মুখে যে সংবিধান কিভাবে আপনার পরিবর্তন বা পরিবর্ধন করা। নতুনভাবে সংবিধান লেখার পক্ষে আমি না, কারণ সেটা আপনি মনে করেন দ্যাট উড বি ফিউটাইল এক্সারসাইজ অফ কনস্টিটিউশন, রাইটিং এ নিউ কনস্টিটিউশন। কিছু কিছু বিষয় আছে কেন সম্ভব না, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কিন্তু অনেকগুলো রিভিউ কিন্তু আছে। সো যে সমস্ত ম্যাটারগুলো এখনও সুপ্রিম কোর্টের সাবজেক্ট ম্যাটার, সে জায়গাতে আমি মনে করেন যে এখানে একটা প্রস্তাব দিলাম, আমি তো মনে করি যে সেটা আপনার কনফ্লিক্টিং হতে পারে, তাই না? আমরা সেটা তো জানি না, আমরা সেটা বলতে পারবো না। এখন ষড়যন্ত্রের কথাটা কেন বললেন, আমি দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি খুবই সম্মানিত একজন মানুষ, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়াতে, অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়াতে সমগ্র বিশ্বজুড়ে কিন্তু বাংলাদেশের আমি মনে করি যে ব্র্যান্ডিংটা কিন্তু একটু ভিন্ন মাত্রায় গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সে জায়গাতে উনি যখন বলেন যে 4 বছরের কম সময় লাগবে নির্বাচনের, আমি একটা জিনিস প্রশ্ন রাখি, যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে কয়েকদিন আগে গত পরশুদিন আপনার একটা মিটিং করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে 90 দিন যদি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্বাচন করতে পারে, এবং বিগত যে কটা নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে যে কটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলি অপেক্ষাকৃত দলীয় সরকারের অধীনের নির্বাচন থেকে অনেক বেশি ভালো ছিল, সুষ্ঠু ছিল, গ্রহণযোগ্য ছিল। তো তারা যদি এই কাজটা 90 দিনে করতে পারে, আমি ঠিক আছে ধরে নিলাম ওটা 5 বছরের জঞ্জাল 90 দিন, তো এখানে তো আপনার 3টা টার্ম, তাতে আপনার 3 নং 27 270 দিন, তো ঠিক আছে আপনি 1 বছর নেন, আপনি বলেন অ্যাটলিস্ট, ঠিক আছে 1.5 বছর নেন, কিন্তু আপনি যদি বলেন 4 বছরের কম, তার মানে 3 বছর 364 দিন, এটাও তো হতে পারে। এটা ফ্রাস্ট্রেটিং হবে জনগণের কাছে, দিন যত যাবে জঞ্জাল বাড়বে। প্রতিদিন আপনি মনে করেন যে কলেজের ছাত্রছাত্রীরা বেরিয়ে আসছে রাস্তায়, এখন তো মনে করেন আগে ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মানে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখন হচ্ছে ডিমান্ড রিপাবলিক অফ বাংলাদেশ। তো এটা বাড়বে, তা আপনি কি সংস্কার করবেন নাকি ডিমান্ড ফুলফিল করবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন। না, আমি একটা কথা বলি, সংস্কার কোনোদিন শেষ হয় না একবারে, সংস্কার কিন্তু একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু আপনি ছোটবেলায় যে কাপড়টা পরতেন, আপনি কি এখন সেই কাপড় পরতে পারবেন? পারবেন না। আপনার বয়স যখন আরো বড় হবে, আরো বেশি হবে, তখন কিন্তু আপনি আজকের কাপড় পরতে পারবেন না। বাংলাদেশের বয়স 53 বছর, 56 বছর বয়সে তার অন্যরকম সংস্কার লাগবে। আমি তা বলছি না, প্রতিদিন নিত্যদিন কিন্তু আপনার পরিবর্তনটা হবে। আপনি জানেন না যে আগামীকাল কোন পরিস্থিতি তৈরি হবে, 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে কি হবে আপনি জানেন না। সো আপনার তখনকার সিচুয়েশনকে চেঞ্জ করতে হবে, তখনকার নিড অনুযায়ী, তাই না? সো এই অ্যাডাপ্টেবিলিটিটা আমাদের থাকতে হবে। আপনি যদি সব সংস্কার করে ফেলেন, তো তাহলে তার বাংলাদেশে কোনো নির্বাচনেরই দরকার নেই। ইউ ক্যান গো ফর পারপিচুইটি, আপনি আজীবন শেষ করে যান, আপনি চালিয়ে যান। তাহলে তো আমরা তো ভোটাধিকারের জন্য আমরা কেন তাহলে আন্দোলন করেছিলাম? আমাদের 16 বছর তো আন্দোলন ছিল ভোটাধিকারের জন্য। সাধারণ ছাত্র জনতা যেটা স্পার্ক করেছে যে সরকারের পতনটা হোক, সরকারের পতন হলেই তো জনগণের ভোটাধিকারটা ফেরত আসবে, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, তাই না? ন্যায় বিচার পাবো আমরা, সামাজিক যে মানবিক মূল্যবোধ, মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের যে সমস্ত মূলনীতিগুলো ছিল সেগুলো আবার ফেরত আসবে। আমরা তো সেজন্যই কাজ করেছি। তো সেটা তো আপনার মনে করেন যে কমিটমেন্টটা কাদের থাকে? নির্বাচিত জনপ্রতিনিধি যারা থাকে তাদেরই কিন্তু কমিটমেন্ট থাকে, তারাই কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা তাদেরকে রাখতে হবে। অনির্বাচিত এই অন্তর্বর্তী সরকারের কোনো জবাবদিহিতা কারো কাছে নাই, বরং এই অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা শুধু রয়েছে। অনেক ধন্যবাদ ববি হাজ্জাজ। আপনি কি বলবেন, 100 দিনে বাংলাদেশের রাজনীতি কতটা জটিল হলো? 100 দিনে জটিলতা আসলে মুশকিল, তো কারণ জটিলতা বলতে হলে অন্য কম্প্যারিজন দিয়ে বলতে হয়। বাট মানে এই আলোচনাটা শুরু করার আগে আমিও বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে শুভ জন্মদিন জানাতে চাই, টপিকটা যেহেতু উঠলো। এবং আমি আশা রাখি যে
খুব শীঘ্রই উনি দেশের জমিনে ফেরত আসবেন এবং বাংলাদেশের মানুষও নতুন সুন্দর নির্বাচন দেখবে। সো 100 দিনের জটিলতা, আসলে জটিলতা বলতে গেলে তো কম্পারেটিভ বলতে হয়। তো কম্পারেটিভ ভাই, গত 15.5 বছর আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে দেয়নি, আমরা আন্দোলনেই ছিলাম, মানে জীবন বাঁচানোর আন্দোলন, জনগণকে তাদের যে কোনো অধিকার ফিরিয়ে দেবার আন্দোলনেই ছিলাম। এখন যেহেতু তবুও একটা রাজনীতির জায়গায় এসেছি, তাহলে আমি আর এটাকে জটিল বলবো না। হ্যাঁ, তবে এটা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি। হ্যাঁ, একটা লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি। তবে অবভিয়াসলি এটা আরো সহজতর করা যায় যদি অন্তর্বর্তীকালীন সরকার, আমার বিজ্ঞ সহলোক যে কথাগুলো বললেন, যে ওনারা যদি একটু পরিষ্কার করেন যে ওনারা সামনে কিভাবে চিন্তা করছেন। যেমন এই যে সংস্কার কমিশনের কথা হলো, অনেকগুলো সংস্কার কমিশন এখনো গঠিত হয়নি। আমি আজকেই একজন সংস্কার কমিশনের চিফের সাথে আলোচনা হলো, ওনাকে একটা কাজের জন্য আর কি একটু দাওয়াত জানাবার জন্য ফোন দিয়েছিলাম। তো উনি বললো যে আমার তো কমিশনই এখনো গঠিত হয় নাই, তো আমি আপনার সাথে কি কথা বলবো। সো এই জিনিসগুলো চলছে এবং এখন 100 দিন পার হয়ে গেছে। এবং এই সংস্কারগুলো আমার বিজ্ঞ সমালোচক যেটা বললো যে এগুলো কিন্তু হয়তো একদম প্রথম সপ্তাহেই করে ফেলা যেত। মানে কোন জায়গায় বড় দাগে কাদেরকে এই দায়িত্বে, যেই দায়িত্বে আছেন সেই দায়িত্বে রাখা যাবে না, কারণ হাসিনাকে সার্ভ করেছেন ওই দায়িত্বে জনগণের বিরুদ্ধে, যে এটা মোটামুটি সবার কাছে পরিষ্কার। সো ক্ষমতা, মানে সরকারের পরিচালনার জায়গায় আসার সঙ্গে সঙ্গে এদেরকে বদলানো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেগুলো এখনো প্রক্রিয়াধীন, মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গা খুব রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এখনো প্রক্রিয়াধীন। এবং এই যে সংস্কার করবেন বা কোথাও বদলাবেন, ঢাকা শহর বা বাংলাদেশ এত বড় না যে বিজ্ঞ অভিজ্ঞ যারা আছেন বা আমরা যারা রাজনীতিতেও আছি, আমি ধরে নিলাম আমরা বিজ্ঞ অভিজ্ঞ না, কারণ আমরা রাজনীতি করি, বাট বিজ্ঞ অভিজ্ঞ যারা আছেন এবং আমরা যারা রাজনীতিতে আছি, আমরা সবাই আমাদের সোশ্যাল নেটওয়ার্কটা লার্জ এনাফ যে আমরা জানি বিশ্বস্ত আওয়ামী দোসর না এবং জনগণের জন্য কাজ করবেন এবং এই জায়গায় অভিজ্ঞতা আছে, এই জায়গায় দেয়া যেতে পারে, এরকম একটা নেটওয়ার্ক আমাদের সবার আছে। সো এই কাজগুলো করা যেত। রাজনীতি বেশি জটিল না, তবে আমি আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকার যদি রাজনীতিকে আরও বেশি জটিল বানাতে না চান এবং ওনারা যদি আরেকটু ভালোভাবে ওপেন মাইন্ডে আরও আলোচনায় বসেন রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে সামনেও আর রাজনীতি জটিল হবে না এবং রাজনীতি হবেই একমাত্র বাংলাদেশের জনগণকে সার্ভ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস জানতে চাই, আপনার দল নিয়ে জানতে চাই। এনডিএম, আমি জানি যে এদের মার্কা হচ্ছে সিংহ। জি, আপনারা কি বাংলাদেশের 300 আসনে নির্বাচন করতে চান, নাকি বড় কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচন করতে চান, কি চান? আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নির্দিষ্ট কোনো সময় দিচ্ছেন না নির্বাচনের জন্য, সংস্কারের জন্য। তিনি বলছেন যৌক্তিক সময়ে। তিনি চমৎকার বক্তব্য দেন, কিন্তু বিএনপি বা অন্যান্য দলগুলো যে সময় চাচ্ছে সেই সময়টা পাচ্ছে না। তিনি দ্য হিন্দুতে দেয়া একটি ইন্টারভিউতে বলেছেন এটি 4.5 বছর পর্যন্ত হতে পারে। আপনারাও কি 4.5 বছর, আমরা ধরে নিলাম এটি 4 বছর বা 4.5 বছর, আপনারা কি 4.5 বছর অপেক্ষা করবেন? না। আচ্ছা, প্রথমে হলো আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আগে দিই। এটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে, সমালোচনাও সৃষ্টি হয়েছে। আসলে আপনি যদি একটু ভালো করে, এবং হিন্দু এরা মানে এক নম্বর হলো জার্নালিস্টদের কাজই একটু হ্যাঁ একটু হ্যাঁ মানে চমকপ্রদ কিছু না হলে তো ওদের নিউজ বড় করে হবে না, সো এমন কিছু বলতে চেষ্টা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি একটু পরিষ্কার করে খেয়াল করেন, উনি বলছিলেন যে একটা আলোচনায় এসছে যে এর পরে যে 5 বছরের বদলে 4 বছরের সরকার গঠিত হতে পারে। তো তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের সরকারও কি 4 বছর হবে না? কিন্তু বলছে না, নিশ্চয়ই তার থেকে কম হবে। মানে প্রশ্নটা কিন্তু যে 4 কিনা বলেছে 4 থেকে কম হবে, উনি কিন্তু কোনো টাইমিং দেননি এবং উনি কাউকে দিচ্ছেন না কেন? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে আমাদের সাথে ডিরেক্ট ওনার যতবারই আলোচনা হয়েছে, উনি আমাদেরকে আস্থা রেখেই এবং আস্থায় নিয়েই বলেছেন যে যত শীঘ্রই সম্ভব ওনারা নির্বাচন দিতে চান। এবং উনি আমাদের লাস্ট টাইম উনি যেটা জানিয়েছিলেন পরিষ্কার করে, যে সার্চ কমিটি ফর্মড হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন ফর্মড হবে, নির্বাচন কমিশন ফর্মড হয়ে একদিকে ভোটার লিস্টের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ভোটার লিস্টে ফাইনাল হলে নির্বাচন কমিশন রোডম্যাপটা দিবে এবং সেই রোডম্যাপ নিয়ে উনি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং ডিসেম্বর মাসের শেষের ভিতরে অন্য কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়ে দেবে। সেপারেটলি, নির্বাচন রিলেটেড না, সেপারেটলি রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন যে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখতে চায় যে এই রিফর্মগুলো উনারা করে যাবেন না এই রিফর্মের দায়িত্ব রাজনৈতিক দলরা আমরা সবাই নেব। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে ওনার কিছু কথা মিডিয়াতে, স্পেশালি ইন্টারন্যাশনাল মিডিয়াতে টুইস্ট করে কিছুভাবে প্রকাশ করা হয়েছে, যার জন্য হয়তো জনগণের ভেতরে বা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটু আস্থাহীনতার তৈরি হচ্ছে। বাট আমার মনে হয় উনি ওইভাবে মিন করে কিছু বলেননি এবং আমাদেরকে বারবার করে আশ্বস্ত করতে চেষ্টা করেছেন বা করেছেন যে নির্বাচন
সঠিক সময় সুন্দরভাবে ওনারা রোড ম্যাপ দেবেন। এবং আমি ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন ফর্মড হয়ে গেলে জানুয়ারি, খুব বেশি হলে ফেব্রুয়ারির ভিতরে রোড ম্যাপ আমরা পেয়ে যাবো। তবুও যে আমরা আলোচনা করবো না, তাদের কাছে বারবার চাইবো না তা না। আর আমার দলের কথা যেটা জিজ্ঞেস করেছেন, আমরা আশাবাদী যে সামনের নির্বাচনে আমরা 300 আসনে ভালো প্রার্থী দিয়ে নির্বাচন করব। বাকি যেটা বললেন আপনি অন্য কোনো দলের সাথে কোয়ালিশন কিনা, কোয়ালিশনের আলোচনা যেহেতু নির্বাচনের আলোচনা যখন ফাইনাল হবে তখনই শুরু হবে, তো তার আগে তো আমরাও কোয়ালিশন আলোচনা নিয়ে কিছু বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, এই যে বিচার প্রক্রিয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এর আগে আমরা দেখেছি এখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে সেই একই আদালতে। এখন আওয়ামী লীগের গড়া সেই আদালতে আবার তাদেরই মন্ত্রীরা যাচ্ছেন। ব্যাপারটি কেমন, মানে কেমন দৃষ্টিতে আপনি দেখছেন সব কিছু মিলিয়ে? না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া যেটা, সেটা একটা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সকলকেই কিন্তু যেতে হবে, সবাইকে কিন্তু অ্যাকাউন্টেবল থাকতে হবে। এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রতিবেদন আমি একটু যোগ করি, সেটিও 1 মাসের মধ্যে দিতে বলেছে। মানে আমরা কি দ্রুত কিছু দেখতে পাবো? আপনার 1 মাসের মধ্যে দিতে পারবেন কিনা আমি সেটা বলতে পারবো না। আপনার 15 দিনেও হতে পারে, 1 মাস বা 1 মাসের বেশিও লাগতে পারে। কারণ আপনার এক একটা মামলার গতি প্রকৃতি ভিন্ন রকম, এক একটা ঘটনার প্রেক্ষাপট ভিন্ন রকম, কোনো কোনো বিষয় থাকে খুবই কমপ্লেক্স থাকে। আপনাকে তো মনে করেন যে বিয়ন্ড রিজনেবল ডাউট মনে করেন আপনার সমস্ত কিছু প্রমাণ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার আমি একটা জিনিস মনে করি যে এটা নির্দিষ্ট আপনার টাইম ফ্রেম দিয়ে করা যাবে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে আপনি যে কথাটা বললেন বা প্রসঙ্গের অবতারণা করলেন যে যুদ্ধাপরাধের যখন বিচার হয়েছিল, তখন বিচারের সেখানে আমি একটা জিনিস মনে করি যে যুদ্ধাপরাধের বিচারের জন্য যেই শাস্তিটুকু আপনার ছিল, আপনার সেন্টেন্সিং গাইডলাইন যেটা ছিল, সেটাকে কিন্তু গণ আদালতের নামে বা শাহবাগে আপনার গণজাগরণ মঞ্চ হয়েছিল, সেটা সরকারের কিন্তু প্রত্যক্ষ মদদেই কিন্তু হয়েছিল। এবং সে জায়গাতে মনে করেন যেখানে যাবজ্জীবন ছিল, সে জায়গাতে আপনার ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পেনাল্টির জন্য আপনার করা হয়েছিল। এটা কিন্তু এক ধরনের আমি বলবো যে বিচার প্রক্রিয়ার উপরে নগ্ন প্রভাব আপনার বিস্তার করা হয়েছিল। সেটা আপনার হয়তো দেখা গেছে কেউ আপনার 10 বছরের জেল হতো, কারো হয়তো দেখা গেছে 20 বছরের জেল হতো, কারো লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট হতো। কিন্তু সেটাকে আপনার ওভাবে করাটা আমি মনে করি না যে এটা সমীচীন ছিল বলে আমি মনে করি না। এর আগেও আমরা একসময় দেখেছিলাম যে গণ আদালত করা হয়েছিল জাহানারা ইমামের নেতৃত্বে গোলাম আজম সাহেবের নাগরিকত্ব নিয়ে। অনেকে কিন্তু সবসময় ভুল একটা ব্যাখ্যা দিয়ে থাকেন যে বিএনপি নাকি গোলাম আজম সাহেবের নাগরিকত্ব দিয়েছে। জনতার আদালত ছিল সেটা, জনতার আদালত না, ওটা আওয়ামী লীগ ইনডিরেক্টলি দিয়েছিল। আওয়ামী লীগ আপনার গণ আদালত করেছিল এবং জাহানারা ইমামের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার ঠিক নামটা মনে নেই, ঘাদানিকের আব্দুল মান্নান চৌধুরী, উনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি যখন ছাত্র ছিলাম উনি প্রক্টর ছিলেন, আব্দুল মান্নান চৌধুরী ছিলেন ঘাদকের সদস্য সচিব। ওনারা আপনার এই কাজটা করেছিলেন ইনডিরেক্টলি। সেখান থেকে কিন্তু রিট পিটিশন আপনার দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং গোলাম আজম সাহেব নাগরিকত্ব পেয়েছিলেন কিন্তু সুপ্রিম কোর্টের মাধ্যমে। এবং যেখানে আপনার জাস্টিস লতিফুর রহমান সাহেব, জাস্টিস শাহাবুদ্দিন সাহেব, মানে সমস্ত যারা মনে করেন যে বিএনপির ঘরানার কোনো মানুষ না, তারাই কিন্তু ওনার নাগরিকত্ব দিতে বাধ্য হয়েছিলেন। সো আওয়ামী লীগ কিন্তু মিথ্যাচারটা আপনার মনে করেন যে বিচার প্রক্রিয়াকে যেমন দলীয়করণ করেছে, বিচারকে যেমন প্রভাবিত করেছেন, সুপ্রিম কোর্টকে ব্যবহার করেছেন, নিম্ন আদালত, অধস্তন আদালত, উচ্চ আদালত, সমস্ত কিছুকে ব্যবহার করেছেন। অ্যাট দ্য সেম টাইম গোলাম আজম সাহেবের নাগরিকত্ব দেওয়ার জন্য ইনডিরেক্টলি আওয়ামী লীগ আপনার এই কাজটা করেছিলেন। আমার দলের নেতা জিয়াউর রহমান সাহেব ওনার নাগরিকত্ব দেননি, সাত্তার সাহেবের কাছে অ্যাপ্লাই করেছিল, সাত্তার সাহেব দেননি, বেগম খালেদা জিয়ার কাছে করেছিল, বেগম খালেদা জিয়াও দেননি। করা হয়েছে কেন মানুষ কিন্তু জানে না, জনগণ। বাট প্রকৃতি ইতিহাসটা তুলে ধরা উচিত যে কারা বিচারের নামে প্রহসন করেছে এবং কারা অন্যের ঘাড়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টাটা করেছে। আওয়ামী লীগের রাজনীতিটাই ছিল সেটা। আওয়ামী লীগ বিচার প্রক্রিয়া, আইন, সংবিধান সমস্ত কিছুকে ভুলুণ্ঠিত করেছে। আমি চাই না এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা আগামীতেও আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক, মানুষ যেন গণতন্ত্রের স্বাদটা ভোগ করতে পারে। 2024-এর যে দ্বিতীয়বারের স্বাধীনতা, এবং সেটা যেন আমাদের যে প্রথম স্বাধীনতা 1971 সালের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছিলাম, যে কটি মূলনীতির ভিত্তিতে আমাদের দেশটা, রাষ্ট্রটা যেন পরিচালিত হয়, মানুষ যেন স্বাধীনতার সুফলটা ভোগ করতে পারে, সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশ যেন মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারে, আমরা সেটা চাইব। আমি আপনার অন্যকে মনে করেন যে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য আমি আপনার বিচার প্রক্রিয়াকে কিংবা আইন প্রয়োগকারী সংস্থা কিংবা রাষ্ট্রকে ব্যবহার করব, এটা যেন কখনো না হয়। আমি আশা করি
যে এখন যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে এবং তদন্তকারী সংস্থা যারা আছেন তারা নিরপেক্ষভাবে বের করবেন যারা পারপেট্রেটর ছিলেন, যারা দোষী ছিলেন, যারা আপনার গণহত্যা চালিয়েছেন, যারা অপশাসন করেছেন, লুটেরা, তাদের বিচারের আওতায় আনবেন। বাংলাদেশের জনগণ সেই বিচারটাই চায় এবং আমি নিজেও একজন নাগরিক এবং আইনজীবী হিসেবে আমি সেটাও কিন্তু প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ ববি হাজরাজ। আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, আমরা যেহেতু সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলি, সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি তিতুমির কলেজের ছাত্ররা তারা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, সেজন্য আন্দোলন করছে। আর সিটি কলেজ, ঢাকা কলেজ মারামারি হলো, আন্দোলন হলো, আপনি নিশ্চয়ই জানেন এগুলো। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? আপনিও তো একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষা ব্যবস্থার অবস্থা বেহাল, সেটা আজকে নতুন না, অনেক আগে থেকে। আর ঢাকা কলেজ, সিটি কলেজ, আমার বিজ্ঞ সমালোচক ওই এলাকায় বসবাস করেন, উনি আজকে ভালো আবার থেকে আরও বেটার এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু এই দুটো কলেজের আপনার ভেতরে এই ধরনের সম্পর্ক, মানে মাঝে মধ্যে এই গন্ডগোলগুলো আনন্যাচুরাল কিছু না, এটা মাঝে মধ্যে হয়ে থাকে। তিতুমিরেরটা একটু নতুন প্রবলেম, এটা নিয়ে তারা আলোচনা উঠেছে যে তাদের এই চাওয়াটা অনেক পুরাতন। প্রবলেমগুলো যেটা হলো যে অনেক ধরনের প্রবলেম বাংলাদেশে বা আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো সঠিকভাবে না থাকার কারণে বা শক্ত মেধাভিত্তিক অ্যান্ড সব কিছু না করবার কারণে শিক্ষা ব্যবস্থায় অনেক ধরনেরই গ্যাপস রয়ে গেছে। বাট এইগুলো ঠিক শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত কম। আমাদের রেগুলার এই আপনার স্টুডেন্ট কালচার, স্টুডেন্ট পলিটিক্সের কালচার এবং ঢাকা শহরের যে অবস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা, এগুলোর সাথে মোর সম্পৃক্ত। সো এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, এদের মারামারিতে বেশ কয়েকবার এর আগেও গত 10 বছর 15 বছর 20 বছর অনেকবার অরাজকতা সৃষ্টি হয়েছে, অনেকবার ওখানে ওই এলাকাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, মার্কেটও বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আইডিয়াল কলেজ সাইনবোর্ড শুদ্ধ নিয়ে হ্যাঁ, এক এক সময় এটা ঢুকে যায় আর কি, এটা সর্ট অফ ওদের পার্টি। বাট এই যে এই ঘটনাগুলো, এটা নতুন না। সো এটা অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমি দোষ দিব তাও না। তবে এখানে আবার এই যে তিতুমির কলেজের যে প্রবলেমটা এসছে, এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু যে করণীয় নেই তাও না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা জায়গায় এসেছে যে তারা পরিষ্কার করেনি যে তারা পার্মানেন্ট সরকার না তারা অল্প সময়ের সরকার, যদিও নামটা অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এই যে এই আলোচনাগুলো উঠছে, ওই যে 4 বছর যেগুলো আপনি বললেন, সো একটা ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, যদিও তারা ধোঁয়াশাটা সৃষ্টি করতে চাচ্ছেন না, কিন্তু তারা পরিষ্কার করতে হয়তো সক্ষম হচ্ছেন না। সো যখন ধোঁয়াশাটা থাকবে তখন সবাই চিন্তা করবে যে আমার ডিম্যান্ডটা তো আমি কত বছর ওয়েট করবো, তাহলে আমার আজকেই চাইতে হবে। আর আজকে চাইতে হইলে এই সরকারের কাছে চাইতে হবে। কেয়ারটেকার সরকার আমলে এই ঝামেলাগুলো সহজ নর্মালি হতো না। কেন হতো না? কারণ সবাই জানে যে এত মাসের ভিতরে নির্বাচন দিয়ে এরা চলে যাবে, এদের কাছে চাওয়ার কিছু নেই, এরপরের সরকারের কাছে চাইবো। সো এইগুলো কিছু ঝামেলা আছে যেগুলো আমার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যদি জনগণের কাছে পরিষ্কার করা শুরু করেন এবং যেই মুহূর্তে ওনারা রোড ম্যাপ দেবেন আমাদের সবাইকে, সেই মুহূর্ত থেকে এই ঝামেলাগুলো অনেকগুলো হয়তো একা একা সরে যাবে এবং অবভিয়াসলি পরে যে আমাদের যারা নির্বাচিত সরকারে যারা আসবে তাদের ঘাড়ে এসে পড়বে। বাট দেন নির্বাচিত সরকারের দায়িত্বই তো রেগুলার সরকার পরিচালনা করা। অনেক ধন্যবাদ। আয়োজনটি শেষ করব। ব্যারিস্টার অসীম, আপনি যদি কিছু বলতে চান এই গণহত্যার বিচার নিয়ে, এবং সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে একটু নাজুক, নতুন আইজিপি নিয়োগ করা হয়েছে, ডিএনপি কমিশনার, সে বিষয়ে যদি কিছু বলতে চান। হ্যাঁ, এটা তো রুটিন আপনার কাজ। যিনি আগে আইজিপি ছিলেন ওনার হয়তো দেখা গেছে, আমি ঠিক জানি না, ওনার হয়তো দেখা গেছে আপনার রিটায়ারমেন্ট বা আপনার চাকরির বয়স সীমা শেষ হয়েছে, সে কারণে নতুন আইজিপি এসছেন বা কমিশনার এসছেন। অ্যাট দ্য সেম টাইম আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তো বিগত যে জুলাই আগস্ট আন্দোলনে যে পুলিশের ভূমিকা এমন একটা অবস্থা ছিল এবং একটা পর্যায়ে যখন সমস্ত কিছু পরিস্থিতি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে, যখন সেনাবাহিনী অপারগতা প্রকাশ করেছে জনগণের উপরে বল প্রয়োগ করার ক্ষেত্রে, তখনই তো আমরা দেখেছিলাম পতন। এবং একটা জনগণের যে বিস্ফোরণমুখ এবং বিক্ষুব্ধ জনগণ থানায় আক্রমণ করেছেন, পুলিশ বাহিনীর অনেক সদস্য আপনার নিহত হয়েছেন, সমস্ত কিছু মিলিয়ে পুলিশের একটা মোরাল ভেঙে গেছে। একটা হচ্ছে যে ভয়, আর একটা হচ্ছে যে নৈতিকভাবে তারা আপনার স্বৈর শাসকের দোষর হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যে একটা গিল্টি কনসিয়েন্স সবসময় কাজ করেছে, একটা ভয় ভীতির মধ্যে তারা কিন্তু আপনার দায়িত্ব গ্রহণ করেননি। তারা রাজারবাগ পুলিশ লাইনে আপনার দীর্ঘদিন তারা বলতে গেলে নিজেদেরকে বন্দি করে রেখেছিলেন। একটা পর্যায়ে রাজনৈতিক দলের নেতা নেত্রীরা
আপনার তাদেরকে আশ্বস্ত করেছেন বা আশ্বাস দিয়েছেন যে তাদের নিরাপত্তা, আমার দলের নেতাকর্মীরা, আমার দলের অ্যাক্টিং চেয়ারপারসন তিনি বলেছেন তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয়। কারণ আমাদের সমাজে মনে করেন যে আইনশৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এটা বজায় রাখার জন্য ল এনফোর্সিং এজেন্সির মধ্যে পুলিশ সবচেয়ে বড় ভূমিকাটা পালন করে। তো সেক্ষেত্রে যদি পুলিশ যদি আপনার নিজের নিরাপত্তা নিজেই না পায়, তো সেক্ষেত্রে আপনার জনগণকে কিভাবে নিরাপত্তা দেবে? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি ঘটে, আমরা প্রথমে কিন্তু আপনার 999-এ ডায়াল করলে আমরা পুলিশকেই কিন্তু খোঁজ করি। সেই পুলিশ যদি আপনার নিজের নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে, তাহলে আপনার জনগণকে কিভাবে সে সহায়তা করবে? সমাজে মনে করেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সে কিভাবে আপনার ট্যাকল করবে, কন্ট্রোল করবে বা মেনটেন করবে? সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী যে রেস্টোরেশন অফ আপনার পুলিশিংটা খুব বেশি জরুরি ছিল। আস্তে আস্তে মোটামুটি সেটা এখন গা সাওয়া হয়ে গেছে, পুলিশ নিজেরাও পারফর্ম করতে পারছেন। তো সেদিক থেকে আশা করি যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারবেন। আজকেও দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজে যখন আপনার এই হচ্ছে, পুলিশ দেখলাম পেছনে, সেনাবাহিনী দেখা গেছে আগে। তার মানে এখনও দে আর নট সাফিসিয়েন্ট এনাফ টু কমব্যাট দিস কাইন্ড অফ মব অর হোয়াট এভার ইট ইজ, ভায়োলেন্ট মুভমেন্ট, হোয়াট এভার ইট ইজ। তো সেদিক থেকে সময় যত যাবে, আমি মনে করি যে পরিবেশ পরিস্থিতি এবং তারা কন্ট্রোলটা বেশি নিতে পারবে, মানুষেরও আবার আস্থা ফেরত আসবে। কিন্তু সে আস্থা ফেরত আসার সঙ্গে সঙ্গে সবচেয়ে যেটা পরিপূরক বিষয়, যেটা সম্পূরক বা পরিপূরক, সেটা হচ্ছে যে পুলিশ বাহিনী যেন সরকারের পেটোয়া বাহিনী বা লেলিয়ে দেওয়া বাহিনী হিসেবে, দলদাস হিসেবে যেন কাজ না করে। এবং এটা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমি সেজন্য বলছি না, আগামীতে যেই দলই রাজনৈতিক দলের সরকার ক্ষমতা আসুক না কেন, আমি চাইব যে পুলিশ যেন জনগণের সেবক হিসেবেই থাকে, দলের দাস হিসেবে যেন কখনো পারফর্ম না করে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আলোচনা করলাম জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে যে গণহত্যা হয়েছে তার বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি একটি আন্তর্জাতিক মানের আদালত, এবং সেখানে নিশ্চয়ই ন্যায় বিচার নিশ্চিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ।